অরুণ হালদার এই মুহূর্তে রয়েছেন জামালপুরের বিজেপি প্রার্থী। অরুণদা, কলকাতা শহরেই ভবানীপুরের আশেপাশেই যদি এই অবস্থা হয়, বালিগঞ্জের আশেপাশেই যদি এই অবস্থা হয়, জামালপুরের কি অবস্থা, কি বলছে জামালপুরের মানুষ? গত 7 দিন ধরে জামালপুরে আমি ঘুরেছি, বিভিন্ন জায়গায় গেছি। আমার সত্যিকারের আমার ওখানে জন্মস্থান। আমার জন্মের পরে আমি 14 বছর বয়সে আমি ওখানে খুবই অনুন্নত একটা জায়গাতে আমাদের পাড়াটা ছিল, রাস্তা ছিল না, স্কুল ছিল না। আমি ছোটোবেলাতেই ওইখানে রাস্তা স্কুল আমি নিজে তৈরি করেছিলাম। পরে যখন পরিবেশটা খুব অতটা ভালো ছিল না উচ্চশিক্ষার জন্য, আমি তখন কলকাতায় চলে আসি। কিন্তু আমার সত্যিকারের ধারণা ছিল না, মানে লোকে বলতো যে উন্নয়ন কিছু হয়নি, কিন্তু একটা স্বাভাবিক টাইপের লাগতো, ঠিক আছে এরকম তো। কিন্তু নিজে প্রতিটি এলাকা ঘুরতে গিয়ে যা লক্ষ্য করলাম, সত্যি আমার ধারণা মানে ধারণার অতীত। এখনও একবিংশ শতাব্দীর এই যুগেও যে মানুষ এত নির্মমভাবে বসবাস করতে পারে, নিষ্ঠুরতার মানে চিন্তা করা যায় না। একটা ন্যূনতম যে মানুষের চাহিদা বা সুযোগ সুবিধা থাকা উচিত, গ্রামের পর গ্রামে সে সমস্ত কোনো ব্যবস্থাই নেই। গলির মধ্যে দিয়ে রাস্তা মানে এতটাই ন্যারো টাইপের, কোনো ডেভেলপমেন্ট নেই। একটা জায়গায় আমরা কর্মী সম্মেলন করতে গেলাম, সেখানে গিয়ে বাঁশ দিয়ে মাঠের মধ্যে মশায় কামড়াচ্ছে, তার মধ্যে কোনো রকম একটা লাইট জ্বালিয়ে চারদিক দিয়ে ঘিরে মাঠের মধ্যে করতে হচ্ছে, কারণ সেখানে কোনো কমিউনিটি হল নেই। আজকালকার গ্রামগুলোও দেখবেন, বিভিন্ন রাজ্যে আমরা যখন গেছি, এরকম গ্রামগুলোতে সরকারি ব্যবস্থায় কমিউনিটি হল হয়। তো সেই সমস্ত গ্রামের সেই পরিস্থিতি দেখে সত্যিই আমার বলতে ইচ্ছা করছে যে উন্নয়নের নামে যে ধাপ্পাবাজি এতদিন ধরে এই সরকার চালিয়ে এসছে, তার একটা প্রকৃত উদাহরণ পূর্ব বর্ধমানের জামালপুর। অরুণদা, আপনি বারবার বলেছেন, আপনি যখন একটা সময় ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, তপশিলি সম্প্রদায়ের যে কমিশন, জাতীয় কমিশন, সেই কমিশনে থাকাকালীনও, আপনি চেয়ারম্যান থাকাকালীনও বলেছিলেন যে ভয়ঙ্করভাবে অ্যান্টি শিডিউল কাস্ট, অ্যান্টি শিডিউল ট্রাইব, দলিত বিরোধী এই সরকার। আপনি কি এখনো মনে করেন যে এই সরকার সত্যি দলিত বিরোধী? আমি যে গ্রামগুলোতে গেছি, সেই গ্রামগুলো বেশিরভাগই 90% দলিত সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবনযাত্রার কোনো রকম উন্নয়ন তারা করেনি। বারবার এই যে SC STদের জন্য যে বরাদ্দ টাকা, সেই টাকা অ্যাকচুয়ালি অন্য কোনো ফান্ডে খরচ করা যায় না। এটা কনস্টিটিউশনাল বিরোধী। বারবার আমি সে কথা বলেছি সংগঠনে থাকাকালীন এবং গভর্নমেন্টে থাকাকালীন। এটা চোখে আঙুল দিয়ে দেখা যায় যে উন্নয়ন ফান্ডের যে SC STদের যে একটা আলাদা উন্নয়ন ফান্ডের টাকা আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেই টাকা আসে, সেই টাকা একদম এখানে উল্টো পাল্টাভাবে অন্য যে কোনো দিকে খরচ করে দেয়, যেটা একদম সংবিধান বিরোধী। ওটা করতেই পারে না। কনস্টিটিউশনে আলাদা রাইট দেওয়া আছে যেন, আর্টিকেল 338-এ কনস্টিটিউশনে যে রায়টা দেওয়া আছে, ধারাটা, তাতে পরিষ্কার এদের জন্য যে সমস্ত উন্নয়ন ফান্ডের জন্য টাকা আসে, কোনো অবস্থায় সেই টাকা যদি ডাইভার্ট করে, তো কোনো অফিসার যদি তাদের মানে দোষী সাব্যস্ত হয় বা কেউ চ্যালেঞ্জ করতে পারে, সেই চ্যালেঞ্জটা হয়ই না এখানে, তাহলে সেই অফিসারের বিরুদ্ধেই আর্টিকেল 338-এর সেকশন ফর ক্লোজ নাম্বার 1-এ অফিসারের বিরুদ্ধে মানে পানিশমেন্টের ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো আমরা জানি না। জনগণ বেশিরভাগই এই ব্যাপারে অজ্ঞ, আর সেই অজ্ঞতার সুযোগ নিয়ে এই সরকার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দ্বিতীয় তপশিলি অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানকার এই তপশিলি সম্প্রদায়ের মানের কোনো উন্নয়ন হয় না। তার কারণ সম্পূর্ণ অন্ধকারে রেখে এখানে অডিটের কোনো হিসাব এখানে দেয় না। বারবার বলে সেন্ট্রাল এদেরকে বঞ্চিত করছে। একটা সরকার চালাচ্ছে, তার হিসাব ঠিকমতো দেবে না, তো কী করে বারবার তাকে উন্নয়ন ফান্ডের টাকা দিতে পারে? প্রত্যেকটি ক্ষেত্রে একটা সরকারের যে ন্যূনতম নিয়মকানুন থাকে, প্রত্যেকটি ক্ষেত্রে সেই নিয়মকানুন এরা ধার ধারে না। মনে হচ্ছে এটা কোনো একটা আলাদা উনি একটা সংবিধান চালাচ্ছেন এখানে। ওনার যে প্রতিটি কাজকর্মের মধ্যে দিয়ে বোঝা যায় যে একটা মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে থেকে একটা সরকার চালানো যে ন্যূনতম কাণ্ডজ্ঞান আজকে এই সরকারের নেই। সেই জন্য আমি বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে যে এই পরিবর্তনের যে সুযোগ এসেছে, প্রত্যেকটি কথা আপনারা চিন্তা করে একবার চিন্তা করবেন, নিজের বিবেককে জাগ্রত করবেন যে এই সরকারটাকে কি আর একদিনের জন্য রাখা যায়? সুযোগ যখন এসছে
এই সুযোগটাকে আপনাদের কাজে লাগার আহ্বান করছে মানুষ। যেখানে আলু চাষিরা, বিশেষ করে বর্ধমানের, আমি যখন আলু চাষিদের ক্ষেতের মধ্যে চলে গেছি, সেখানে গিয়ে দেখি মানে ক্ষেতের মধ্যে আলু পড়ে রয়েছে। আমি বলি কি, আমি প্রথমে ভেবেছিলাম যে আলু হয়তো তুলে নিয়ে যাবে, বলছে না না তুলে নেবে, এই তুলতে মানে আলুর সমস্যাও মেটাতে পারছে না এই সরকার। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমরা সবচেয়ে বেশি আলু খাই, আমরা সবচেয়ে বেশি ভাত খাই, সেই আমরা আলুগুলো কোনো মাঠে কিছুতে এক নম্বর নই। আলু আমরা মাঠে কোনো পড়ে, কিছুতে এক নম্বর হতে পারছি না, মাছ চাষেও আমরা এক নম্বর হতে পারছি না। আলু সময় আমি ভেবেছিলাম যে আলুটা হয়তো নিয়ে যাবে পরে, কিন্তু হ্যাঁ। বলছে না, নিয়ে নিচ্ছে যাবে না, না, আলু নিচ্ছে না, নিয়ে নিচ্ছে না, যাওয়ার, নিচ্ছে না। নিয়ে যেতে যে খরচা হবে একটা কিষানকে দিয়ে, সেই খরচাটা হতে আলু বিক্রি হবে না। ঠিক ঠিক। এই অরুণ, ধরনের- আমি আপনাকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।